স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার ফুলের গর্ভে আরো এক ছোট্ট ফুল, আর সেই ফুল বাগানের মালি আপনি। মুখ তুলে চায় আফতাব, চোখ ছোট ছোট করে চেয়ে বলল, শেষমেশ মালির কাজ। ভাবলাম মালিক বলবেন। আসছে আবার মালিক হতে। যা দিয়েছি তাতেই সন্তুষ্ট থাকুন, লোভী কোথাকার। সবাই আপনাকে এখন অ্যাটেনশন দিচ্ছে, আমাকে দেখে না আর কেউ। আপনাকে মাথায় নিয়ে নাচছে সবাই। ললাট মিলিত হয় খুশবুর দিকে মাদকীয় ভঙ্গিতে চেয়ে আফতাব প্রশ্ন করলো একেবারে নিচু স্বরে, অ্যাটেনশন লাগবে? আর কি লাভ? হয়ে বলে অ্যাটেনশন আমার। শব্দ সমগ্র পূর্ণ হওয়ার পূর্বে থামানো হয় তাকে। শক্তি প্রয়োগ করে নিজের সঙ্গে চেপে আছে আফতাব। বিচলিত মিঠা স্পর্শে খুশবুও দমে গেছে। মোহগ্রস্ত হলো শ্যাম পুরুষের। হারাতে শুরু করে সমগ্র চিন্তা চেতনা। উন্মাদ হতে দেখা যায় তাকে। শান্তশিষ্ট মানুষের এমন রূপ খেই বা জানে। বিগত দিবানিশির সমস্ত পীড়া কেড়ে নিয়ে আদরের পরশ দেয় তার সন্তানকে। পা ভাঁজ করে বসেছে তার সম্মুখে, একের পর এক চুমু খেয়ে যাচ্ছে। স্তব্ধ খুশবু শুধু অনুভব করলো, শব্দ করলো না কোনো ধরনের। বাবা সন্তানের আদর ভালোবাসা শেষে প্রথম ভালোবাসার দিকে ফিরে আসা মুখমণ্ডল বলে, আমার সমস্তটাই তোমার মাঝে আবদ্ধ। দেখো, আমার অংশটাও তোমার মাঝেই, আমাদের মাঝে। হাতের মুঠোয় জগৎ। নেট দুনিয়াতে অসম্ভব বলতে অনেক কম বিষয়াদি অবশিষ্ট রয়ে গেছে। ইন্টারনেটের রঙিন দুনিয়াতে নোমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খুঁজতে কোনো রকমের বেগ পেতে হয়নি জিনিয়াকে। খুঁজে খুঁজে বের করেছে হাতুড়ে নেতাকে। রাজনীতি অপছন্দের তালিকায় সর্বপ্রথম। আজকালকার ছেলেপেলেরা রাজনীতি করে শুধু ক্ষমতার লোভে। মিটিং মিছিলে যাবে, বড় ভাইদের পাশে সহমত ভাই বলে চেঁচাবে, তাতেও তাদেরই লাভ। পদোন্নতি পেয়ে ক্ষমতা দেখাবে পুরো ক্যাম্পাসে। ভয়ে ভয়ে রাখবে সাধারণদের। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জায়গা, রংবাজি করার নয়। বান্ধবীকে পাশে বসিয়ে ফেক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করলো নোমানকে। প্রথমে ভেবেছিল আচ্ছা মতো গালি দিয়ে আইডি বন্ধ করে ফুরুত হয়ে যাবে, তবে না, এভাবে সাময়িক শান্তি পেলেও দীর্ঘদিন প্রভাব থাকবে না এর। সীমা উৎ পেতে বসে আছে। এই মেয়েটা আস্ত একটা বদ, কখন মাথায় কি আসে কিছুই বলা যায় না। সীমা ভার গলায় প্রশ্ন করলো, তুই কি করতে চাইছিস বলবি? জিনিয়া তাকালো সীমার দিকে, দাঁত বের করে হেসে জবাব দিল, নয় আলার না। সীমার মুখে বিরক্তি ভাব এসে হাজির। দাঁত খিচিয়ে বলল, দেখ, এমন কিছু করিস না যাতে করে তোর বিপদ হয়। জিনিয়া ফোন রাখলো ব্যাগে। বেঞ্চিতে হেলান দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, প্রথমে প্ল্যান করছি একে আচ্ছা মতো গালি দিয়ে ব্লক করব। তারপর ভাবলাম না, এতে আমার মনের স্বাদ পূরণ হবে না, আর একটু মশলা অ্যাড করা উচিত। তার সাথে প্রেম করলে কেমন হয় রে? সীমা চমকালো, চোখ বড় বড় করে চাইলো এই গর্ধব মেয়েটার দিকে। সাহস কত বড় ওর! নোমান সম্পর্কে তার কোনো ধারণা আছে? তোর কি মাথা খারাপ জিনিয়া? তুই নোমান ভাইকে চিনিস না? ধরা পড়লে তো সম্মান যাবে। রাজনীতি করা মানুষ থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আমি ভয় পাই নাকি? জিনিয়া, তোর মনে হয়নি এবার তুই বেশি বেশি করছিস? কেন বেশি বেশি করছি না, তুই চুপ থাক। জিনিয়ার দুঃসাহসিকতা দেখে ভয় পায় সীমা। ভুল যেন না করে বসে। কি এমন আক্রোশ তার নোমানের প্রতি কে জানে। হাত ধুয়ে ওর পেছনে পড়লো। পানি কতদূর গড়াবে কে জানে। ক্যাম্পাসের কার্যক্রম শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। জিনিয়া যৌথ পরিবারের সবচেয়ে ছোট সন্তান। তার বাবা মা, চাচা চাচি, চাচাতো ভাই ভাবি এবং বোন সহ একত্রিত পরিবার। বাড়ি ফিরে কখনো একাকিত্ব বোধ হয় না, মেতে থাকে সবার মাঝে। আজও তাই। ফ্রেশ হওয়ার সাথে সাথেই চাচাতো বোন হামলে পড়ে হবু স্বামীর গল্প শোনাতে। বড় ভাবি চা নিয়ে এসে হাজির, সাথে পেঁয়াজু। বাবা, চাচা এবং তার ভাই ফিরবে রাত 10টায়। হাস্যোজ্জ্বল পরিবার, কারো মধ্যে তেমন কোনো গাম্ভীর্য নেই। যে কোনো বিষয়ে একে অপরের সাথে ভীষণ ফ্রি। আড্ডা শেষ হয় রাত 10টায়। একে একে সকলে খাবার খেয়ে যার যার রুমে অবস্থান করছে। জেনিয়া নিজেও আগামীকাল হতে 3 দিন বন্ধ ক্যাম্পাস। হাতে সময়ই সময়, অনেক দিন হলো রাত জাগা হয় না। আজ সিদ্ধান্ত নিল রাত জেগে মুভি দেখবে। ঠিক তখনই মেসেজ আসে ফোনে।
জিনিয়া হাতে তুলল ফোন। প্রেরকের নাম দেখে মুখে হাসি ফোটে। নেতা সাহেব জি। জিনিয়া মুভি দেখার প্ল্যান বাদ দিয়ে রিপ্লাই দিতে উদ্যত হয়। নোমান জিনিয়ার মেসেজের বিপরীতে জানতে চায়, কে আপনি? আমি মানুষ। নোমান কপাল কুচকালো, লিখল, ঠিক আছে, পরিচয়টা জানতে পারি? আসলে আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। ও, কি সাহায্য করতে পারি? কান্নার ইমোজি সহকারে জিনিয়া লিখতে শুরু করে। জায়গা বুঝে কোপ দিবে, যেন এড়িয়ে যেতে না পারে। আমি আপনার ক্যাম্পাসের একজন, আপনাকে চিনি বেশ কয়েকদিন। আপনার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য আপনাকে নক করা। আমার ভীষণ শখ ছিল জানেন রাজনীতি করার, তবে মেয়ে মানুষ হয় সেই শখটা পূরণ হলো না। তাছাড়া আমার পরিবারও মত নাই এইসবে, কিন্তু আমি আমার এই ইচ্ছাকে বাঁচাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? নোমানের কপালের ভাঁজ দৃঢ় হলো। কথাবার্তা কেমন অগোছালো, সন্দেহও হচ্ছে, তবে নিজেকে যত সাবধানে রাখা যায় তত ভালো। উত্তর দেয়, ওহো, কি সাহায্য করতে পারি? আপনি বলুন না আমি কিভাবে আসতে পারি এই রাজনীতিতে। মেয়ে বলে কি আমাদের সকাল্লাত নাই? রাজনীতি কি শুধু ছেলেদের জন্যই? না, একদমই না। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী। সেই তো, একজন নারী দেশ চালাতে পারলে আমি রাজনীতিতে যোগ দিতে পারবো না? পারবেন? আমাকে সবকিছু নিয়ে বিস্তারিত বলবেন প্লিজ। বোন জামাইকে দেখতে তৃতীয়বারের মতন ছুটে আসে ফাহাদ সিলেটে, সাথেই লোকমান চৌধুরী এবং নায়রা বেগম। এবারে তাদেরও খুশি দ্বিগুণ। বোনের পানে চায় বারবার, কবে এত বড় হয়ে গেল মেয়েটা। এই তো কিছুদিন আগে বিয়ে হয়েছে। তারপর এক আকস্মিক তুফান ওঠে তার কোমল জীবনে, লণ্ডভণ্ড করেছিল। তার ভিন্ন ভিন্ন চরিত্রের সাথে পরিবারের সকলের পরিচয় করিয়েছিল, কখনো দায়িত্বশীল তো কখনো রূঢ়। এখন কোন রূপে দেখবে? একজন মা, তাকে মামা ডাকতে কেউ আসছে ভাবতেই মন ভরপুর হয় ভালো লাগায়। এসে বসে খুশবুর কাছে। আফতাব একটু দূরেই বসেছে, করুক আলাপ ভাই বোন। সে মধ্যে দিয়ে ভাগরা দিতে যাবে কেন? ফাহাদ বলল, কি রে ছোট মস্তিষ্ক? খুশবু রেগে বলল, নাক ফুলিয়ে বলে উঠল, ভাইয়া। কি ভাইয়া, আমি টেনশনে আছি রে। কিসের টেনশন? তোর বাচ্চাটাও যদি তোর মতন হয়। না না না, এমন হবে না। সে তার বাবার মতন শান্ত, বুদ্ধিমান ও বুঝদার হবে। অপমান করছো আমায়? হ্যাঁ। খুশবু তার হাতিয়ার তৈরি করলো, তাকে অপমান করা। মজা না দেখিয়ে ছাড়া যাবে না। আস্তে ধীরে হাত বাড়িয়ে খামচে দেয় ফাহাদের হাত। লোক দাবিয়ে দস্যু দৃষ্টিতে চেয়ে আছে। ফাহাদ ব্যথিত হলো, হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে বলল, রাক্ষসী, তোর যা অবস্থা দেখছি তুই একটুকু পরিবর্তন হোসনি। হব না। তাহলে এতদিন সতী সাবিত্রী হয়ে ঘুরছিলি যে? পরিস্থিতি অনুযায়ী ভঙ্গ করেছিলাম। একটা বিষয় উপলব্ধি করে ফাহাদ প্রতিবার, তার একমাত্র বোনের কাছে সব কথার জবাব আছে, বিশেষ করে তার কথার জবাব। ছোট হয়ে বড় ভাইকে হতবম্ব করে তোলে, খোঁচাতে শুরু করে সে, আর সেই শেষ করে। সুযোগ দেয় মধ্যে মধ্যে ফাহাদকে। চুপ হয়ে থাকা ফাহাদের নাক টেনে ধরে খুশবু বলল, বাচ্চা কোলে লটকে তারপর তোমার বিয়ে খাবো? এর আগে বিয়ের প্ল্যানিং করলে নেহাকে অপহরণ করার দায়িত্ব আমার আর আমার আর্মি বরের। আর আমাদের পুচকর, সে মামার বিয়ে স্বচক্ষে দেখতে চায়। আমাকে ওয়ার্নিং দিয়েছে, মটরের দানার মতো মামির কোলে চড়ে তাকে নিয়ে আসতে হবে। একবার টিলায় চলুন, বাবুর হবু ক্যাপ্টেন বাবা, আপনার পিচ্চিটাকে ঘুরিয়ে আনি। সেখানে না গেলে যে আমাদের 16 কলা পূর্ণ হবে না। নব্য জীবন ফিরে পেয়েছে আফতাব। এতে পুরাতনের সুগন্ধের সহিতে নতুনত্বের স্বাদ আছে। উঁচু টিলায় স্নিগ্ধ রাত্রি প্রহর আরও একবার নেত্র আর বক্ষে ধারণ করবে। প্রিয় মানুষের কোলে মাথা রেখে আছে নির্ভয়ে। কিছুটা উন্নতির দিকে এগোতে থাকা আফতাবের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয় বিবেচনা করে শক্ত টিলায় নরম মাঝারি আকারের পাতলা তোষক বিছিয়ে দিয়েছে খুশবু। কি অদ্ভুত! আজ আফতাবের আগমনে প্রকৃতির কি সুন্দর আয়োজন। গ্রীষ্মকালের শুরু, অথচ গরমের কোনো লক্ষণ নেই। আকাশে চাঁদের আলো মাখা মাখা, প্রেমের খুশবু চারিপাশে, প্রত্যাবর্তনের আনন্দে অধর চূড়ায় ল্যাপটানো হাসি। দুটি মন এক হয়ে জেগে উঠেছে ভালোবাসার নিশীথে। রাতের নীরবতা ভেঙে হৃদয় বলে কথা চোখে চোখে। স্তব্ধ সুরে বাঁধা অনাগত স্বপ্নের ব্যাখ্যা। এভাবে তাকিয়ে আছেন যে?
প্রেমিকের চোখের গভীরতা যেন নীল আকাশের সীমানা, তাতে মিশে থাকা ভালোবাসার অতল ঢেউ। নিঃশব্দে বলে যায় সে চোখ হাজারো অজানা কথা, প্রেমের আবেশে মোহিত অন্তরের হালত, উদ্দীপিত ব্যাকুলতা। দেখছি তোমায় যেন এক জনম পর দর্শন দিলে, যেন বহু সাধনার পর এই মাতাল খুশবু ঘ্রাণেন্দ্রিয়তে হানা দিল। চোখে চেয়ে দেখল খুশবু এক অনন্ত আকাশের চিত্র। এই চিত্রের মধ্যমণি তারই মুখমণ্ডল, প্রতিটা পলকে মেলে করে আছে ভালোবাসার চিরন্তন সূত্র। হৃৎপিণ্ডের উঠানামা তরঙ্গের মতো করে হৃদয়ের মিষ্টি অনুরাগ প্রকাশ করেছে। এই তো দুর্বলতা, এখানেই হারায় খুশবু বারবার। মনে হয় যেন ডুবে যাচ্ছে প্রেমের গভীর সাগরে জাহাজিতে। খুশবু, হুম, ভালোবাসা চাই ভাগ হওয়ার পূর্বেই। ভাগ হবে মানে? আফতাব খুশবুর কোলে মাথা পেতে শুয়ে আছে, সামান্য ঘুরে তার সন্তানের দিকে হাত রাখে উদরে, বলে, এই যে উনি আমার ভাগেরটা নিয়ে নেবেন যে। তাছাড়াও তার মা কঞ্জুস, বাবার কাছ থেকে আদর ভালোবাসা নিয়ে নিয়ে রাজকোষ পূর্ণ করেছে। কেউ চাইতে আসলে কুটিল শাসকদের মতন স্বার্থপর আচরণ করে। হাসি আসে আফতাবের কথায়। তার কথা সুন্দর, তবে কখনো নির্বোধ মনে হয়নি। খুশবুকে মাতিয়ে রাখার কোনো সুযোগ ছাড়ে না। উপহার দেওয়া যায়, উল্টো ঘুরে খুশবুর কোমর জড়িয়ে বাবা সন্তান নিঃশব্দ আলোচনায় ব্যস্ত। খুশবু ঝুঁকে এসে কানের কাছটায় চুমু খায়। তৎক্ষণাৎ আফতাবও ভালোবাসার স্পর্শ ছোঁয়ালো উদরে। মুখ ঘুরিয়ে খুশবুর দিকে বলে উঠল, হস্তান্তর করলাম যেন ভবিষ্যতে হিংসে না করে সে। গভীর চাহনি দেখে লাজুক মনোরথ আবেশে মিশে দুজনায়। তবে এখানে আছে আরও একজনের উপস্থিতি, অপেক্ষা আছে তার, সরে জমিনে পাবে থাকে। তারপরও অনুভবে কোনো কমতি নেই। আফতাব বলল, তোমার বাবা ভীষণ দুঃখিত। সে বেঁচে থেকেও তোমার আসার সংবাদ শুনে তোমার মাকে আর তোমাকে জড়িয়ে ধরতে পারেনি। তুমি একটু একটু করে তৃতীয় মাসে পদার্পণ করেছ, আমি ছিলাম না। 3টে মাস হারিয়ে ফেলেছে তোমার বাবা। তাহলে সে যখন আসবে তাকে 3 গুণ বেশি ভালোবাসবেন। জীবন পুরোটা উৎসর্গ করে দিলে কেমন হয়? মাথায় কোনো উত্তর এলো না খুশবুর। কথার অর্থ কি বোঝেনি। একটু আগে ভাইয়ের বলা ছোট মস্তিষ্ক কথাটা মনে পড়ল। ভুল বলে না, ঠিকই বলে। তার মধ্যে পেয়েছে এক কবি ভাবসম্পন্ন স্বামী। অর্ধেক কথা বুঝলে বাকি অর্ধেক কথা বোধগম্যতার বাইরে থেকে যায়। আফতাব হেসে বলল, তোমার মা আমার কথা বোঝেনি। কতটা বোকা সে ভাবতে পারছো? আমাকে আর তোমাকে মিলেই সামলাতে হবে তাকে। ঠোঁট উল্টে গেল খুশবুর। এতে তার দোষটা কোথায়? সহজ বাংলায় বলা যায় না। আফতাব আবার বলে, তুমিও বাবার মতন সেনাবাহিনীতে যোগ দিবে। চেঁচিয়ে উঠল খুশবু, বলল, খবরদার, আপনার মাথা 2 টুকরো করে ফেলবো আমি একদম। অনুসরণ শুরু করবে এই চিন্তা যদি মাথায় এনেছেন। শব্দ করে হাসে আফতাব। তার হাসিতে চোখ অবধি হাসছে। নাক ফুলিয়ে বলল, হাসিটা আপনার মুখে ভীষণ সুন্দর লাগছে বলে কিছু বললাম না, না হয় নাক মুখ এক্ষুনি ফাটিয়ে দিতাম। ছেলে হোক আর মেয়ে, সেনাবাহিনীর ত্রিসীমানায়ও যাবে না, না মানে না। আচ্ছা ঠিক আছে। খুশবু নিজেকে শান্ত করলো। তারও ফোবিয়া হয়েছে। কোনো প্রকার কষ্ট চাই না তার জীবনে আর। সন্তান, স্বামী আর তার পরিবারকে নিজে বাঁচতে চায় সুস্থভাবে। গলা খাকারি দিয়ে খুশবু বলে, শুনুন। জি ম্যাডাম। চোখ পিটপিট করে খুশবু বলে ওঠে, ভালোবাসি আপনাকে। অবাক আর বিমর হওয়ার চেয়ে হাসি বেশি আসছে। আফতাব না পারতে হেসে উঠল, বলল, এভাবে ধমকে? বলেছি তো অন্তত। সুন্দর করে বলো বউ। কিছু মানুষ আছে না, বসতে দিলে শুতে যায়, আপনি হলে তেমন। আমি তো শুয়ে আছি। আমি আমার সন্তানের বাবাকে ভালোবাসি অনেক, অনেকটা। বন্ধু হিসাবে আজকাল তোর আমার প্রতি মনোভাব ভালো না। প্রায় 1 সপ্তাহ পর ফুড কোর্টে এসেছে নোমান। হিসেব বাকি, লাভের চেয়ে লসের পরিমাণ বেশি। তবে পথে ঘাটে থাকা অভাবী মানুষকে অন্তত খাওয়াতে পারছে, তাই ভেবে মনকে সান্ত্বনা দিল। এই খবর বাড়ি অবধি যায়নি। গেলে হয়তো মা ভীষণ রাগ করতেন। তিনি নিজের জমানো টাকা কোনো রকম ইনভেস্ট করছে। কপালে ভাঁজ ফেলে হিসেব করতে থাকা নোমান থেমে যায়। ফাহাদের কণ্ঠস্বর শুনতে কখনো ভাবেনি, তাও আবার এই রাত 10টায় সিলেট শহরে। ঘুরে তাকায় নোমান। মুখে হাসি জুড়ে দাঁড়িয়ে আছে ফাহাদ। তাকে ডেকে বসতে বলল। তার কথার বিপরীতে জানতে চাইল,
তোর এমনটা মনে হওয়ার কারণ কি? দীর্ঘশ্বাস ফেলে ফাহাদ বলে, আগে কল করলে ধরতে না পারলে অন্তত কল ব্যাক করতি, মেসেজ করে খোঁজ খবর নিতি। আমি আগের নোমানকে খুব মিস করি, যে এখন তুচ্ছ কারণে বদলে গেছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হাতের কলম রেখে দিল নোমান। চাইল ফাহাদের দিকে সরু দৃষ্টিতে। এই ছেলেটা ভালো, তার খুব ভালো একজন বন্ধু। যদিও পেয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তবে মনে হয় যেন ছোটবেলা থেকে একসাথে। আজ তাদের মজবুত সম্পর্কে একরকমের ঘোলাটে ভাব চলে এসেছে। ফাহাদ নোমানের মুখের দিকে চেয়ে বলল, আমি এটাও জানি আমাদের মধ্যেকার কোল্ড ওয়ারের কারণ নেহা। কতবার এড়িয়ে যাবে নোমান? এক না একদিন সরাসরি বিষয়গুলো সামনে আসারই ছিল। আজ গম্ভীর রুক্ষ নয়, মলিন হলো মুখ। বোনকে ভালোবাসে ভীষণ, প্রকাশ করা হয়নি কখনো, তবে চিন্তা লেগেই থাকে। নেহার বয়সটাই আবেগের, ভুল করার। সাবধানতা ভবিষ্যতের জন্য গড়ে তুলবে তাকে। আমার উপরে প্লিজ রেখে থাকিস না, আমরা কথা বলি খোলামেলা ভাবে, একটা কনক্লুশনে আসি। এইভাবে একে অপরের থেকে চোখ লুকিয়ে আর কতদিন নোমান? মাথার উপর হরিদ্রা বর্ণের বাল্ব ক্ষণিক প্রভা ছড়াচ্ছে। আশপাশটা অনেকটাই জনমানব শূন্য। যে যার কাজ শেষ করে ঘরমুখ। সেখানেই আলাপে বসে দুজন বন্ধু। বন্ধুত্ব 7 থেকে 8 বছরের। নোমান শ্রান্ত কণ্ঠে শুধায়, বল, কি বলতে চাস? আমি তোকে দোষ দিচ্ছি না বন্ধু, তোর জায়গায় আমি থাকলে ঠিক একই কাজটাই করতাম। আমার আগে তোর বোনের কাছে আমি ফাহাদ খুবই ঠুনকো একটা জীব। কিন্তু একটা প্রশ্নের জবাব দে, হ্যাঁ অথবা নাতে। কর। আমাকে দেখতে কি তোর খারাপ মনে হয়? আমি খারাপ ছেলে, নেশাপানি করি? আশ্চর্য হলো নোমান। হুট করে এসব কথা কেন? ভ্রুদয়ের মধ্যে ভাঁজ ফেলে বলল, এসব কেন বলছিস? কারণ আছে, তুই উত্তর দে। আমাকে তুই চিনস প্রায় 7-8 বছর যাবত। আমার ছোট থেকে ছোট বিষয় তোর অজানা নয়। মনে আছে একটা মেয়েকে আমি পছন্দ করেছিলাম, তাকে যে 1 বছরেও প্রপোজ করতে পারিনি ভয়ে। আবার মনে আছে এক ছেলেকে মেরেছিলাম। মেরেছিলি কারণ সেই রাস্তায় তোর বোনকে আজে বাজে কথা বলেছিল। মারামারি তো একটা খারাপ কাজ, তাই না? আশ্চর্য ফাহাদ, বোনের জন্য করেছিস, প্রোটেক্ট করেছিস তাকে। তার কান্না তুই সহ্য করতে পারিসনি। এতে খারাপ কিছু আমি দেখছি না। ফাহাদ নোমানের দিকে চেয়ে বলল, তোর বোন আমাকে ভালোবাসে। ভীষণ খেয়ে গেল নোমান। এভাবে সরাসরি স্পষ্টভাবে কথাটি তার কর্ণপাত হবে সে আশা করেনি। মস্তিষ্কের তাড়না বুঝে উঠতে পারল না। একদিকে বোন হলে অন্যদিকে বহুদিনের বন্ধুত্ব। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে নোমান প্রশ্ন করল, আর তুই? আমি ওর মন ভাঙতে চাই না। বারবার বাঘ হারা করে ফেলছে ফাহাদ তাকে। থেমে থেমে যাচ্ছে কথার জবাবে। ক্ষণিক বাদে আবারও প্রশ্ন করল, কিভাবে মনে রাখতে চাস? যদি তুই নিজ হাতে তোর বোনের দায়িত্ব আমাকে দিস, যত সময় আর পরীক্ষা প্রয়োজন আছে নিতে পারিস। যেভাবে আমাকে পরখ করতে চাস করতে পারিস। আফটারঅল তোর বোনের জীবনের ব্যাপার। বন্ধু হিসাবে না দেখে আমাকে মানুষ হিসাবে যতবার বিচার করতে চাস কর। মাথা ঠিক আছে তোর ফাহাদ? আছে, সজ্ঞানে কতগুলো কথা বলতে এসছে তোকে। একদিন না একদিন তো বিয়েটা দিবি, সেটা যদি... যত সাহস ছিল দেখিয়ে ফেলেছে, আর বাকি নেই। বলতে পারল না ফাহাদ বিয়েটা আমার সাথেই দিক। বন্ধুর দিকে আবারও এক দৃষ্টিতে চেয়ে ফাহাদ নিজেকে সামলে বলতে লাগলো, আমাদের বয়সের গ্যাপ বেশি, এটা নিয়ে তুই চিন্তিত? গম্ভীর গলায় নোমান জবাব দিল, না। তাহলে? আমি কোনো কিছু নিয়ে চিন্তিত না। এখনো নিজের পায়ে দাঁড়ানো বাকি নোমান। হয়তো তোর বোনের যোগ্য হওয়া হয়নি, তাই না? রেগে গেল নোমান, বলল, আলতু ফালতু বকবি না। নিজেকে আমার সামনে ছোট করছিস। তুই কি ভেবেছিস আমি তোর যোগ্যতার সম্পর্কে অজ্ঞ? রেগে যাচ্ছিস কেন? আমি বলছি আমি পাত্র হিসাবে অযোগ্য। নোমান উঠে দাঁড়ালো তরাক করে, হাঁটতে লাগলো ফাহাদের সাথে। কিছু সময়ের নীরবতা শেষে নোমান বলল, মন মেজাজ ভালো না কিছুদিন যাবৎ, মাইন্ড ফ্রেশ করা দরকার। কাল চলে আসিস, জাফলংয়ের দিকে যাব। ফাহাদ অবাক চোখে চাইল নোমানের দিকে। কখনো কখনো এই ছেলেটাকে বোঝা ভারী মুশকিল। এই তো চুপ ছিল, আবার রেগে গেল, এখন আবার ঘুরতে যাওয়ার কথা বলছে। ফাহাদের হতভম্ব দৃষ্টিতে নোমান লম্বা হেসে বলল, কি নিজেকে ভালো প্রমাণ করতে চাইছিস? ভালো ছেলেরা রাত বিরাতে ঘরের বাইরে ঘোরাফেরা করে না। বাড়ি যা, আমিও যাচ্ছি হলে।
সেনাবাহিনীর শর্ত এবং নিয়মাবলী অনুযায়ী কোনো সেনা সদস্য ইনজুরি হওয়ার পর শারীরিক ও মানসিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল না হলে সে পুনরায় যোগদান করতে পারবে না। আবারও ট্রেনিং পিরিয়ডের মতন তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। নিজেকে 2 মাস সময় দিয়েছে আফতাব। একজন সেনা সদস্যের জীবন নিয়ম, নিষ্ঠা এবং কষ্ট তার মধ্যে থাকে সবসময়। বিগত দিনগুলোর মধ্যেই নিজেকে পুরোপুরি ফিট রেখেছিল আফতাব। এই কাজগুলো তাকে প্রেরণা যোগায় অনেকাংশে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম এবং মানসিকভাবে অটল করে নিজেকে। আজ তাকে যেতে হবে ফিটনেস টেস্টের জন্য। কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তার, অতঃপর আবারও জয়েন করতে পারবে কাজে। তাকে ছাড়া তার টিমটাও অনেকটা নড়বড়ে। একজনের সাথে এতদিনের কাজের তালমেল হুট করে এভাবে নষ্ট হয়ে যাওয়া ব্যাপারটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরও। খুশ, আমার ইউনিফর্মটা আয়রন করেছিলেন? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে আফতাব। আয়নার দেখা যাচ্ছে ঠিক তার পেছনে বিছানায় খুশবুর অবস্থান। বসে বসে কোনো ফোন দিয়ে আসছে নিশ্চয়। মেয়েটাকে খুব গভীরভাবে চিনে গেছে আফতাব। নখ কাটতে থাকা খুশবুর মধ্যে চলতে থাকা কোনো দুষ্টু বুদ্ধি খেলছে হয়তো। আফতাব চুল মুছে ফিরে এলো। অন্যমনস্ক খুশবুর দিকে সামান্য ঝুঁকে আলতো করে চুমু খায় গালে। ইচ্ছাকৃত ফিসফিস করে বলল, এত প্ল্যানিং করবেন না, একটু পর সেটা বানচাল হয়ে যাবে। ধর ফরিয়ে উঠে খুশবু। আফতাব বিনিময়ে হেসে উঠল, বলল, আমার ইউনিফর্ম হারিয়ে গেছে। আফতাব আরেক দফা হাসে, বলে, এ তো মহা মুশকিল, এখন কি করা যায় বলুন তো? বলেই হাঁটা দিল। দরজার পেছনের হ্যাঙ্গারে কাপড়ের নিচে লুকিয়ে থাকা ইউনিফর্মটা বের করে বলল, পাচ্ছি না যে, আসলে হারিয়ে গেল। কি করবো এখন খুশরানি? খুশবু দৌড়ে এলো এক প্রকার। শাড়িতে পা আটকে পড়ে যেতে চাইলে আফতাব ধরে ফেলে সাথে সাথে। 5 মাস চলছে তার প্রেগন্যান্সির, সেদিকে তার কোনো খেয়াল আছে? আফতাব কিছুটা উচ্চস্বরে বলল, খুশবু, পাগল আপনি? এভাবে দৌড়ে আসা কি খুব প্রয়োজন ছিল? আফতাবের কথার গুরুত্ব না দিয়ে ইউনিফর্ম টেনে নেয় নিজের কাছে। একই গতিতে পিছনে হটে গিয়ে বলল, আমি দিব না আপনাকে যেতে, একদম দিব না। ওটা কাজ না, একটা মরণ ফাঁদ। আমি আপনাকে যেতে দিব না। এসব বলতে হয় না, ইউনিফর্ম দিন, দেরি হচ্ছে আমার। জোরে চেঁচায় খুশবু, বলে, না, আপনার চাকরি করা লাগবে না। আর নিজেকে নরম রাখতে পারল না আফতাব। রাগ কালী ভদ্রে মাঝে মধ্যে আসে, আজ এসেছে। রাশ ভারী গলায় খুশবুর দিকে দৃষ্টি রেখে বলল, আমার কাজে যেতে হবে। দিব না আমি। খুশবু, না মানে না। আস্তে কথা বলুন, বারবারই হচ্ছে এবার। আফতাবের রাগান্বিত মুখশ্রী প্রথমবারের মতন চোখে পড়ে। সব সময় তাকে মনে মনে খুশবু উপাধি দিয়ে বেড়াতো, কুল অ্যান্ড কাম ক্যাপ্টেন। তবে আজ আবহাওয়া ভিন্ন। উচ্চস্বর, তার সাথে তেজি ভঙ্গিমা। আপনি? খুশবু, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কিন্তু এর মানে এই না যে আপনার অহৈতুক জেদ আমি মেনে নেব। মানুষ ততদিন বাঁচবে যতদিন তাদের জীবন এই পৃথিবীতে নির্ধারিত। একদিন বেশি অথবা একদিন কমও নয়। এর মানে কি হাত পা গুটিয়ে বসে থাকবে মানুষ? কথাগুলো হৃদয়ে বিঁধছে। নিজের দিক থেকে নিজেকেই ঠিক মনে হচ্ছে খুশবুর। সে চায় না কোনোভাবে আর কোনো বিপদ হোক। সেই যুক্তি আফতাবকে দিয়ে বলল, তাই বলে সাবধানতা অবলম্বন করবেন না। ভুলে যাবেন না আপনি একা নন, আপনার সন্তানও আসছে। জানি, আমি অবশ্যই সাবধানতা অবলম্বন করব, কিন্তু সব ছেড়ে ঘরে বসে থাকা কোনো সলিউশন না। আমার কথাও ফেলে দিবেন? আপনি চাইল্ডিশ বিহেভ করছেন। আপনি চঞ্চল তবে যথেষ্ট স্ট্রং আর ম্যাচিওর ছিলেন খুশবু। এখন কি হলো? আমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে চাইছেন? এটা কোনোভাবে সম্ভব? আপনার কাজ আপনাকে আমাদের থেকে দূরে রাখে। তার বেলায় এত বড় একটা বিপদ গেল আপনার, তারপরেও আপনার এত সাহস। আমার বাবা মা, আপনি, আমার সন্তান আমার কাছে যতটাই বেশি ইম্পর্টেন্ট, ততটাই আমার পেশাও আপনার কাছে, ততটাই আমার পেশাও। আপনার সব ইচ্ছে, সব আবদার, অভিমান, রাগ সব মাথা পেতে নিয়েছি এবং নিব। তবে এই কথাটা আমি রাখতে পারবো না। গড় গড় করে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, ঠোঁট কাঁপছে খুশবুর। আফতাবের আচরণ এই অবস্থায় আরও বেশি হৃদয়ে প্রভাব আনে। চোখের জল থামার পরিবর্তে আরও বাড়তে লাগলো। পেটে হাত রেখে জানালার পাশে থাকা চেয়ারে গিয়ে বসে, মুখ ঘুরিয়ে। আফতাবের চোখ বুঝলো শক্ত করে। দাঁতে দাঁত চেপে নিবারণ করতে চাইল হুট করে মাথায় চড়ে বসা রাগটা। ফোন ভাইব্রেট হচ্ছে, কল আসছে একের পর এক। নিচে জিপ রেডি,
আফতাব দ্রুত গতিতে কাপড় বদলে এক পলক চাইল খুশবুর দিকে, কিছুটা এগিয়ে এসে বলল, আসি। জানা আছে উত্তর আসবে না, এলেও না। নির্বিকার খুশবু, গাল বেয়ে শেষ ফোঁটা গড়িয়ে পড়ছে অশ্রুর। হাত বাড়ায় আফতাব, বৃদ্ধা আঙুলের সাহায্যে মুছে নিল আর বলল, ভুল করছেন, নিজেকে নিজেই কষ্ট দিচ্ছেন, আসি। বলে চলে যায় আফতাব। খুশবু যাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়। জানালার পর্দার পেছনে নিজেকে আড়াল করে দেখতে লাগলো আফতাবকে। লোকটা বারবার উপরে চাইছে, খুশবুকে দেখার লোভে নিশ্চয়ই, তবে দেবে না দেখা। আজকের এই ব্যবহারের বিনিময়ে শাস্তি তাকেই দেবেই। আফতাব আশাহত হয়ে জিপে চড়ে বসলে খুশবু বলল, সাবধানে যাবেন অশুভ লোক, আর সহি সালামতে ফিরে আসবেন আমার কাছে। তারপর আপনার আর্মিগিরি ছাড়াবো আমি। আপনাকে রাজনীতির বিষয় জ্ঞান দিচ্ছি ব্যক্তিগত কয়েক মাস যাবৎ, অথচ জানলাম না আপনি কে। সামনেই বাইকের উপর বসে আছে নোমান। ফোনের দিকে তার মনোযোগ পূর্ণ, আশেপাশের কোলাহলের দিকে তার কোনো প্রকার মনোযোগ নেই। ফোনে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছে সেটাও অজানা নয়। জিনিয়া হেসে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে জবাব দেয়, আমি কে সেটা জেনে কি হবে? রাজনীতি তো আর চুপি চুপি হয় না, এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, সেখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমি তো আপনাকে বেসিক ক্লিয়ার করলাম। বেসিক আর ক্লিয়ার করলেন কোথায়? একদিন মেসেজ দিয়ে 7 দিন ওধাও। এভাবে ইগনোর করছেন আমাকে? সাহায্য চেয়েছি বলে এত ভাব? দূর হতে নোমানের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। নিশ্চয়ই তার মেসেজের বিনিময়ে ফুটেছে এই হাসি। জিনিয়া চেয়ে রইল, হাসতেও জানে বেটা, বাহ চমৎকার। নোমান মেসেজের বিপরীতে বলল, আপনার সাথে প্রতিদিন কথা বলতে হবে সেটা বলছেন? বললে বলতেই পারেন। এই আপনার মতলব কি বলেন তো? টপে ফেলতে চাইছেন না তো? আশ্চর্য, ট্রাপে ফেলবো কেন? চাইলেও পারবেন না। এই নোমানের হাত বেশ ভালোই লম্বা, ঝামেলা করবেন ঝামেলা হবে। আমি কি ঝামেলা করব আপনার সাথে? আমার তো বয়েই গেছে, তাই না? কাউকে বোঝানো, সাহায্য করা এক প্রকারের মানবতা, জনসেবা। আপনি সেটা করতে গেলেও আমাকে সন্দেহ করছেন, এটা কি ঠিক? নোমান পুনরায় হাসল, বলল, আমি কখন বললাম সন্দেহ করছি? কথার ধাজ সেটাই বলে। ঠিক আছে, দেখা দিন তাহলে। আসুন আমার সাথে মিটিং মিছিলে যোগ দিন, নিজেকে প্রমাণ করুন। আমি ভুল হলে কোনো প্রকার ইগো ছাড়া আপনার কাছে ক্ষমা চাইব। আপনি আমাকে অবহেলা করেন। আবারও অভিমানীর অভিমান জমেছে। ভারাক্রান্ত মন নিয়ে নিজেই ফোন করলো আর নিজেই অভিমান করে মুখ ফুলাচ্ছে। ফাহাদ অফিসের ফাইল রেখে ইজি চেয়ারে পুরো শরীর এলিয়ে দিয়ে বলে, তোমার ভাইকে অনেক কষ্টে পটিয়েছি জানো। যদি সে জানতে পারে তুমি রাত বিরেতে আমাকে কল করে বিরক্ত করো, তাহলে দুঃখ পেতে হবে চিরকাল। এর মানে আমাদের বিয়ে হচ্ছে, তাই না? অভিমান ছাই কণ্ঠে উৎফুল্লতা এলো। ফাহাদ প্রশ্ন করলো, এইভাবে একটা পুরুষকে বিয়ের কথা বলতে লজ্জা করে না? না। আমার করে। আর আমার লজ্জা হলে যে লজ্জা দিয়েছে তাকে ঠাটিয়ে একটা চড় দিই। খাবে নাকি? না। তাহলে একটা গুড গার্লের মতন ফোনটা রেখে ঘুম দাও। আগামীকাল ভার্সিটি আছে না? ঘুমিয়ে পড়ো মেয়ে, সামনে অনেক সুযোগ পাবে ফেস টু ফেস কথা বলার। ফোন রেখে দিল নেহা। সে বাধ্য কথা শুনতে। যে পর্যন্ত তাদের বিয়ের শুভক্ষণ না আসে সেই অবধি। ফোন কেটে মোবাইলের স্ক্রিনে চোখ বোলায় ফাহাদ। নেহার একটি ছবি ভাসছে সেখানে। আনমনে হাসলো বৃদ্ধা আঙ্গুল ছুঁয়ে, মনে মনে বলল, নিব্বিটা মেয়েটা আমার কপালে জুটতে হলো। দেখা না দিলে বন্ধু কথা কইও না। গানের লিরিক্সের সাথে মিলে যাচ্ছে জিনিয়ার পরিস্থিতি। এতদিন এই বেনামি ভদ্রমহিলার সেজে নোমানকে জালে ফেলার চিন্তাধারাটা ভেস্তে যাবে মনে হয়। দেখা না দিলে কোনো প্রকার কথাবার্তায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সে। আর দেখা দিলে একে অপরের সাথে কুরুক্ষেত্র ঘটবে তার বেলায়। মিসাইল ছোড়াছড়িও হতে পারে। ভাবনায় ছেদন ঘটে সুপরিচিত গলার কণ্ঠে। পরে নয়, দাঁড়িয়ে আছি বান্ধবী। সীমা বিরক্ত হয় জিনিয়ার উপর, কিন্তু ওর সঙ্গ ছাড়া আর ভালোও লাগে না। কি করবে? বন্ধুত্বের বন্ধনে ফেসে গেছে। জিনিয়া থেকে জেনে নিল সবটা। সব শুনে হতবাক সীমা বান্ধবীকে খুঁজিয়ে বলতে লাগলো, এই প্রতিশোধ যেন আবার প্রেম অবধি না গড়ায়। শিহরিত ক্ষণকালের জন্য জিনিয়ার কায়া পরপর নিজস্বতায় ফিরে এলো অকপটে। চোখে মুখে বিতৃষ্ণা ফুটিয়ে বলল, অসম্ভব। নোমানের দলবল যাচ্ছে হেঁটে সামনের দিকে।
অজান্তেই চোখ খুঁজতে লাগলো নোমানকে। ভিড়ের মাঝে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া লোকটা মধ্যমণি হয়ে জিনিয়ার চোখের আড়ালে। তার দুপাশে অনেক মানুষ ঢেকে আছে তাদের দেহের অন্তরালে। চঞ্চল চোখজোড়া কেন খুঁজলো নোমানকে, এই উত্তর চাচ্ছে আপাতত জিনিয়া নিজের কাছেই। মাঝরাতে ফাহাদের ফোন এসেছে নোমানের। অজানা ভয় হানা দেয় ফাহাদের মনে। সর্বপ্রথম নেহাকে নিয়ে দ্রুত হাতে ফোন রিসিভ করতেই নোমান প্রশ্ন করলো, ডিস্টার্ব করলাম বন্ধু? ডিস্টার্ব করছিস কিনা জানতে চাইছিস? এত ভদ্র হয়েছে নেতা সাহেব। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।